প্রবাস সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উৎপল চৌধুরী। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যবর্তী শ্রেণীর নাগরিকদের জন্য কাজের সুযোগ সৃষ্টির ঘোষণা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বর্তমান সরকারের শীর্ষ 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। ব্রাজিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সাথে। 22 বছর বয়সী মেরিও গোয়েজির একমাত্র গোলে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা জয় করে বিশ্বকাপ ঘরে তুলল জার্মানি। এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নির্বিচার এই হামলায় গত রোববার পর্যন্ত 6 দিনে নিহত হয়েছে 166 জন। এদের অধিকাংশই নিরীহ মানুষ। এই অবস্থায় শনিবার দিবাগত রাত থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলীয় নৌ কমান্ডোরা। প্রাণে বাঁচতে চাইলে গাজাবাসীকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে পড়তে বলেছে ইসরায়েল। প্যালেস্তাইনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নির্বিচার এই হামলায় গত রোববার পর্যন্ত 6 দিনে নিহত হয়েছেন 166 জন। এদের অধিকাংশ নিরীহ মানুষ। এই অবস্থায় শনিবার দিবাগত রাত থেকে স্থল অভিযান শুরু করেছেন ইসরায়েলের নৌ কমান্ডোরা। প্রাণে বাঁচতে চাইলে গাজাবাসীকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে পড়তে বলেছে ইসরায়েল। হামলা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দফায় দফায় আহ্বান জানানো হলেও কান দিচ্ছে না ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বলেন, আমরা জানি না এই অভিযান কবে শেষ হবে। প্যালেস্তাইন ভূখণ্ডে ইসরায়েলের সর্বশেষ এই হামলার শুরু সম্প্রতি ইসরায়েলি 3 কিশোরকে অপহরণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে। ইসরায়েল এজন্য হামাসকে দায়ী করলেও তারা তা অস্বীকার করে। পরে প্যালেস্তাইনের এক কিশোর একইভাবে অপহরণ ও হত্যার শিকার হওয়ার পর উত্তেজনায় নতুন মোড় নেয়। গাজা থেকে রকেট ছোড়া হচ্ছে এমন অভিযোগ তুলে ইসরায়েল গত মঙ্গলবার অপারেশন প্রোটেক্টিভ এজ নামের অভিযান শুরু করে। 6 দিনের টানা বিমান হামলার পর শনিবার দিবাগত রাত্রে স্থল অভিযান শুরু করেন ইসরায়েলি কমান্ডোরা। এ অবস্থায় ইসরায়েলি বিমান হামলা ও প্যালেস্তাইনের দিক থেকে রকেট নিক্ষেপ বন্ধ করতে গত বৃহস্পতিবার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব ব্যান কি মুন। এরপর মার্কিন প্রেসিডেন্ট একই আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধবিরতির জন্য প্রয়োজনে তিনি মধ্যস্থতা করতে প্রস্তুত আছেন। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 15 সদস্য রাষ্ট্র শনিবার একটি বিবৃতি দেয়। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের এত উদ্বেগ আহ্বানের পরও ইসরায়েলের দিক থেকে হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মিলেনিয়াম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বর্তমান সরকারের শীর্ষ 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। গেল বৃহস্পতিবার হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করে ইউনিয়ন ভিত্তিক হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ অ্যান্ড গ্রেটার ওয়াশিংটন ডিসির পক্ষে মার্টিন এফ ম্যাকমোহন অ্যান্ড অ্যাসোসিয়েটস। অভিযোগে মহিউদ্দিন খান আলমগীর, হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ সহ 25 জনের নাম রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত 10 জুলাই অস্টিন টেক্সাসে এক ভাষণে বলেন, মধ্যবর্তী শ্রেণীর নাগরিকদের জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায়, কিভাবে সৃষ্টি করা যায় প্রত্যেকের জন্য কর্মসংস্থান। When we got ladders of opportunity for everybody, and every young person in America is feeling hopeful and has a chance to do
what they can with the God-given talents that they have. That's what we're fighting for. That is what you should be fighting for. And I will always look for ways to get Republicans and Democrats together in this effort. But I can't stand by with partisan gridlock that's the result of cynical political games that threaten the hard work of millions of Americans. I'm not just going to stand by and say, okay, I guess that's the way it is. Whenever and wherever I have the power, the legal authority to help families like yours, even if Congress is not doing anything, I will take that opportunity. I will try to make something happen. And that's the reason why my administration has taken more than 40 different actions just this year to help working Americans. Because Congress won't. Congress won't act to make sure a woman gets equal pay for equal work, so I made more women have the protections they need to fight for fair pay in the workplace, because I think when women succeed, America succeeds. So we went ahead and did that. Congress won't act to create jobs in manufacturing or construction. Well, I went ahead and speeded up permits for big projects. We launched a new hub to attract more high-tech manufacturing jobs to America. I want to make sure the next revolution in manufacturing is right here in America. It's an American revolution, not a German or a Chinese revolution. I want it happening right here in Austin, Texas. Congress so far hasn't acted to help more young people manage their student loan debt. So I acted with my lawful authority to give nearly 5 million Americans the chance to cap their student loan payments at 10% of their income so they can manage it better, so that if they go into teaching or they go into social work or they're doing something in a non-for-profit, that they're not encumbered by mountains of debt. I don't want our future leaders saddled with debt before they start out in life. And Republicans in Congress so far have refused to raise workers' wages with a higher minimum wage. So I acted to require that federal contractors pay their employees a fair wage of at least $10.10 an hour, which would give hundreds of thousands of workers a raise. I asked business owners and governors and mayors and state legislators, anybody I could work with, do what you can on your own, I told them. Since the first time I asked Congress to raise the minimum wage, Congress hasn't done anything, but 13 states have gone ahead and raised theirs. And by the way, this is important to remember, just because folks are always trying to run the okey doke on you. And the states that have increased their minimum wages this year have seen higher job growth than the states that have not increased their minimum wages. And more business owners are choosing to lift wages for their workers because they understand that it's going to be good to have productive workers, loyal workers, invested workers. Just yesterday, before I came down to Texas, when I was in Denver, I met with Carolyn Reed. She owns 6 silver mine sub shops. She started her own business. She was working at UPS and decided she wanted to be a business owner. Got her first franchise, or her and her husband mortgaged their house. Eventually they got an SBA loan. Now she's got 6 stores, a wonderful woman. And today she decided to raise her hourly employees' wages to a minimum of $10.10 an hour. She just went ahead and did it on her own because she realized that she'll have less turnover and
she's going to have more productive workers. As long as Congress will not increase wages for workers, I will go and talk to every business in America if I have to. There's no denying a simple truth. America deserves a raise, and if you work full-time in this country, you shouldn't live in poverty. That's something that we all believe. Now here's where it gets interesting. There are a number of Republicans in Congress, including a number in the Texas delegation, who are mad at me for taking these actions. They actually plan to sue me. Now, I don't know which I find most offensive, me helping to create jobs, or me raising wages, or me easing the student loan burdens, or me making sure women can find out whether they're getting paid the same as men for doing the same job. I don't know which of these actions really bug them. The truth is, even with all the actions I've taken this year, I'm issuing executive orders at the lowest rate in more than 100 years. So it's not clear how it is that Republicans didn't seem to mind when President Bush took more executive actions than I did. Maybe it's just me they don't like. I don't know. Maybe there's some principle out there that I haven't discerned, that I haven't figured out. You hear some of them. Oh, sue them, impeach them. Really? Really? For what? You're going to sue me for doing my job? Okay. I mean, think about that. You're going to use taxpayer money to sue me for doing my job while you don't do your job. There's a great movie called The Departed, a little violent for kids, but there's this scene in the movie where Mark Wahlberg, they're on a stakeout, and somehow the guy loses the guy that they're tracking, and Wahlberg's all upset and yelling at the guy, and the guy looks up and says, "Well, who are you?" And Wahlberg says, "I'm the guy doing my job. You must be the other guy." Sometimes I feel like saying to these guys, "I'm the guy doing my job. You must be the other guy." So rather than wage another political stunt that wastes time, wastes taxpayers' money, I've got a better idea. Do something. If you're mad at me for helping people on my own, let's team up. Let's pass some bills. Let's help America together. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ব্রাজিলে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সাথে এক বৈঠকে মিলিত হন। Foreign Minister Wang Yi as my special envoy to India
We went to India to especially congratulate Your Excellency on taking office, and also to have communication about our bilateral relationship. And Your Excellency gave positive statements about our bilateral relationship, which has left a deep impression on me. And also recently, Vice President Ansari came to China on behalf of the Indian government on the occasion of the 60th anniversary of the 5 principles of peaceful coexistence, and he also paid a successful visit to China, which I also appreciate. 中国和印度相似的遭遇，同性再共赢。进入21世纪，我们都处在实现民族复兴。我认为中印两国的理想目标是息息相通的，相互契合。 China and India are both ancient civilizations. In the thousands of years of interaction between us, our two civilizations have learned from each other and made important contributions to human progress. In the early modern period, our two countries have had similar experiences. We shared will and woe, and our destinies have actually been intertwined. In the 21st century, both our countries are in a great historical process of realizing national rejuvenation. 都是世界重要的议题，拥有许多战略的契合点。中印用同一个声音说话，全世界都会听。 Bilateral, regional, and global levels. When we work together for peaceful development, cooperative development, and inclusive development, and when we deliver better lives to the 2.5 billion people in China and India, and when we increase the forces of peace and development for the region and the world, that is where our biggest shared interests lie. आपसे मुझे प्रत्यक्ष मिलने का अवसर मिला है। ब्रिक्स समिट के इस अवसर पर भारत और चीन की इस मुलाकात का सविशेष महत्व है। 主席阁下，我今天非常高兴有机会跟您亲自见面，特别是金砖国家峰会期间，印度和中国的这个会见是非常重要的。 चुनाव जीतने के तुरंत बाद आपने अपने एनवॉय को स्पेशली भारत भेजा। ये अपने आप में मेरी नई चुनी हुई सरकार को चाइना की तरफ से कितना सम्मान दिया गया है, उसका कितना महत्व है आपके लिए, इस बात को मैं भली भांति समझ सकता हूं। 主席阁下，我的政府在大选获得胜利以后，您特地派了一个特使来到印度访问，这表明了中国政府非常关注和非常尊重、非常重视跟印度发展关系。 पंचशील की अर्ध शताब्दी के निमित्त हमारे उपराष्ट्रपति जी भी वहां आए और आपने अपने भाषण में जो उम्दा विचार वहां प्रकट किए, इसके लिए मैं आपका बहुत आभारी हूं। নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই নাইজেরিয়া বোকো হারাম জঙ্গিদের কাছে আটক স্কুল ছাত্রীদের উদ্ধার অভিযানের পক্ষে প্রচারণা চালাতে গত রোববার দেশটির রাজধানী আবুজায় গেছেন। 17 বছর বয়সী মালালা পাকিস্তানের তালেবানদের হাতে গত 2012 সালে গুলিবিদ্ধ হয়েছিলেন। চিকিৎসা সেরে ওঠার পর সে এখন যুক্তরাজ্যের বার্মিংহাম এর বাসিন্দা। নাইজেরিয়া অপহৃত প্রায় 223 জন ছাত্রীর পক্ষে আবুজায় একটি কর্মসূচিতে অংশ নেবে মালালা।
পাশাপাশি সে ওই ছাত্রীদের আত্মীয় স্বজনের সঙ্গেও দেখা করবে। দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাবারের সঙ্গেও মালালার দেখা করার সম্ভাবনা রয়েছে। ছাত্রীদের উদ্ধারের জন্য নাইজেরিয়ার কর্তৃপক্ষের উপর আন্তর্জাতিক চাপ রয়েছে। এবার সেখানে মালালার মতো নারী অধিকার কর্মীর অংশগ্রহণে নাইজেরিয়ার উপর বাড়তি চাপ যোগ হবে। উত্তর পূর্বাঞ্চলীয় বার্নো রাজ্যের চিরক এলাকায় একটি আবাসিক বিদ্যালয় থেকে 14 এপ্রিল ওই ছাত্রীদের অপহরণ করে বোকো হারামের জঙ্গিরা। তাদের উদ্ধারের জন্য সরকার যথেষ্ট উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এ ব্যাপারে নাইজেরিয়াকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। This Malala Day is the day for education of every child and is dedicated to my dear and dear Nigerian sisters who are going through the same brutal situation which I suffered through in my past. I dedicate this day to my sisters in Nigeria. Every day, Boko Haram raids nearby villages to terrorize the local people. Over 200 girls were kidnapped and still have not returned. Next week, it will be 100 days. 100 days since they were taken. 100 days in captivity. 100 days out of school. 100 days without parents. 100 days under fear. আফগান প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনায় রাজি হয়েছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। পুনর্গণনার সময় প্রতিটি ব্যালটের বৈধতাও খতিয়ে দেখা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত শনিবার সংবাদ সম্মেলনে একথা জানান। We obviously have high hopes that the questions about the election will be resolved quickly, can be resolved, and that a way forward can take place which can give Afghans confidence that they have a presidency and a government that is capable of unifying all Afghans and building the road to the future. Our commitment is to ensure that the election process enjoys the integrity and the legitimacy that the people of Afghanistan and the world would believe in. Therefore, we believe in the most intensive and extensive audit possible to restore faith. Yes, গত 13 জুলাই গ্রেহাউন্ড বাস ইন্ডিয়ানা এর ইন্টারস্টেট 70-র উপরে গাড়ির সাথে ধাক্কা লেগে এক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে গাড়ির চালক নিহত হন এবং যাত্রীবাহী বাসে থাকা 19 জন আহত হন। গত 13 জুলাই রবিবার সকালে ইন্ডিয়ানা ইন্টারস্টেট 70 এর উপরে একটি গ্রেহাউন্ড যাত্রী বাসের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে গাড়ির চালক জায়গাতেই নিহত হন এবং বাসে থাকা যাত্রীদের মধ্যে 19 জন আহত হন। ওয়াইন কাউন্টি শেরিফ ডেপুটিদের কাছ থেকে জানতে পারা যায় গাড়ি চালকের নাম ছিল ফিলিপ ফ্লয়েড এবং সে নিজে গাড়িটি চুরি করে পালানোর সময় এই অ্যাক্সিডেন্টটি ঘটে। মিলেনিয়াম টিভি, নাইমানা। গত 13 জুলাই রবিবার নাইজেরিয়ার বোকো হারাম নামের জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা আবু বকর শিখাও স্বীকার করেন গত 25শে জুন নাইজেরিয়ার রাজধানী আবুজাতে যে ভয়ঙ্কর বোমা হামলা ঘটানো হয় তাতে 22 জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এই ভয়ঙ্কর ঘটনার দায়িত্ব স্বীকার করেন বোকো হারামের শীর্ষ নেতা আবু বকর শিখাও। গত রবিবার নাইজেরিয়ার বোকো হারাম নামে একটি জঙ্গি দলের শীর্ষ নেতা আবু বকর শিখাও স্বীকার করে গত জুনের 25 তারিখে রাজধানী আবুজাতে বোমা হামলার কথা, যাতে 22 জন নিহত হয়। আবু বকর শিখাও আরো স্বীকার করেন যে ওই একই দিনে লাগোসের বোমা হামলাও তার করা, যেটা কর্তৃপক্ষ বলেন এটি রান্নার গ্যাস লিক করে এই বিস্ফোরণটি হয়েছিল, যাতে কেউ মারা যায়নি। আবু বকর শিখাও ইসলামিক সুন্নি মিলিটেন্সের প্রধান আবু বকর আল বাগদাদি এবং অন্য জঙ্গি দলের প্রধানদেরকেও তার সমর্থন জানান। মিলেনিয়াম টিভি, নাইমানা। গত বৃহস্পতিবার 10 জুলাই সকালের দিকে ম্যাসাচুসেটস এর লয়েল নামের শহরে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর 3য় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যাতে 7 জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আমাদের ডেস্ক রিপোর্টার
নাইম মাহমুদের কাছে শুনব বিস্তারিত। গত বৃহস্পতিবার সকালে ম্যাসাচুসেটসের লোয়েল নামের শহরে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের উপর আগুন লেগে 7 জন নিহত হন। লোয়েলসের ফায়ার ফাইটাররা আগুন নেভাতে পারলেও তারা 7 জনের জীবন রক্ষা করতে পারেনি। তাদের মধ্যে 5 জন ছিল একই পরিবারের, টোন স্যাক ও তার স্ত্রী এলেন ভোগ এবং তাদের 3 সন্তান, 12 বছর বয়সী অ্যান্থনি, 9 বছর বয়সী রায়ান এবং 7 বছর বয়সী সারা স্যাক। আরও 2 জন যারা নিহত হন তাদের মধ্যে একজন ছিলেন 38 বছর বয়সী টিনা ক্রিস্টোফার এবং অন্যজন ছিল প্রায় 70 বছর বয়সী, যার নাম এখনও জানতে পারা যায়নি। মেয়র রডনি এম এলিয়ট বলেন, আজকের দিনটি হলো আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং তিনি আরও বলেন সমগ্র শহর তাদের প্রতি শোকাহত। মিলেনিয়াম টিভি, নাইমা। 13 জুলাই রবিবার জার্সি সিটিতে এক পুলিশ অফিসারকে মাথায় গুলি করে হত্যা করা হয়। বিস্তারিত জানবো আমাদের ডেস্ক রিপোর্টার নাইম মাহমুদের কাছে। ঘটনা ঘটে রবিবার সকাল 4টায়। 27 বছর বয়সী লরেন্স ক্যাম্পবেল ওয়ালগ্রিনের সিকিউরিটি গার্ডের সাথে ঝগড়া করে সিকিউরিটি গার্ডের কাছ থেকে জোরপূর্বক তার গানটি নিয়ে নেয়। জার্সি সিটির মেয়র স্টিভ ফিলিপসের অফিসের কাছ থেকে জানা যায়, সিকিউরিটি ক্যামেরাতে দেখা গিয়েছে যে ক্যাম্পবেল একজন উইটনেসের সাথে ওয়ালগ্রিনের বাইরে কথা বলে এবং তাকে পরবর্তী দিনের খবর দেখার জন্য বলে। ক্যাম্পবেল বলে যে সে অনেক জনপ্রিয় হবে। অন্যদিকে ওয়ালগ্রিন কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, ক্যাম্পবেল ওয়ালগ্রিনে ডাকাতি করার কোনো ইচ্ছুক ছিল না, বরঞ্চ পুলিশের জন্য সে অপেক্ষা করছিল। ঘটনাস্থলে যখন পুলিশ আসে, ক্যাম্পবেল পুলিশের গাড়িতে গুলি করে, তাতে পুলিশ অফিসার মেলভিন সান্তিয়াগো মাথায় গুলি লেগে মারা যায়। অন্যদিকে পুলিশ যখন পাল্টা জবাব দেয়, পুলিশের গুলিতে ক্যাম্পবেল নিহত হয়। মিলেনিয়াম টিভি, নাইমা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই হচ্ছে একজন সাংবাদিকের কাজ। ইসরায়েলে সেনাবাহিনী তাদের ভয়াবহ আক্রমণের কথা যেন বহির্বিশ্বে ছড়িয়ে না পড়ে, তার জন্য আক্রমণ চালাচ্ছেন সাংবাদিকদের উপর। তারই একটি নমুনা দেখব আমাদের এবারের প্রতিবেদনে। الكاميرا كسرت يعني نحن طبعا تركنا الكاميرا ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচারে বিমান ও স্থল হামলার প্রতিবাদে দেশে দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত রোববার অস্ট্রেলিয়া, ভারত, হংকং ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ইসরায়েলের নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানায়। প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার বিমান ও স্থল হামলার প্রতিবাদে দেশে দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত রবিবার অস্ট্রেলিয়া, ভারত, হংকং ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ইসরায়েলের নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানায়। ইসরায়েল 6ষ্ঠ দিনের মতো গাজা ভূখণ্ডে বিমান ও স্থল হামলা চালায়। এতে অন্তত 165 জন প্যালেস্তানি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1000-এর বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ও প্যালেস্তানি কট্টরপন্থী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি শহরের টাউন হলের বাহিরে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানাতে অন্তত 3000 মানুষ বিক্ষোভ করেন। তারা প্যালেস্তানি মুক্ত করো, গাজা মুক্ত করো বলে স্লোগান দেন। বিশ্বের সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় 5 শতাধিক মানুষ ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে। রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ওই বিক্ষোভ থেকে প্যালেস্তানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে নানা স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা প্যালেস্তানের পতাকা ও ইসরায়েলি হামলায় নিহত প্যালেস্তানি শিশুদের ছবি নিয়ে বিক্ষোভে যোগ দেন। জাতিসংঘে বাংলাদেশ মিশনের মান্যবর স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সহ-সভাপতি নাজমুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পীরগঞ্জে কসিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজ, কম্পিউটার ল্যাব সহ আরো 3টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর
উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উপস্থিত ছিলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নিউ ইয়র্কের রূপসী চাঁদপুর ফাউন্ডেশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত 12 জুলাই জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে। সৌদি আরবের রিয়াদ থেকে আমাদের প্রতিনিধি সাইফুল ইসলাম অপূর্ব জানান, সৌদি আরব কুমিল্লা জেলা লাকসাম মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কুমিল্লা সমিতির সভাপতি, রিয়াদ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন। হাফেজ বেলালের কোরআন থেকে তেলাওয়াত ও মোহাম্মদ সোহাগ এর স্বপন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লাকসাম মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদ পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চান মিয়া, মোহাম্মদ ইউসুফ, নূর আলম, শরীফুল ইসলাম স্বপন সহ অন্যান্যরা। ইফতার মাহফিলে রিয়াদ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও সৌদি আরব সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে হাফেজ বেলালের মোনাজাতের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। নিউ জার্সি থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দে বাবলু জানান, গত শনিবার নিউ জার্সি আওয়ামী লীগের কার্যকরী নির্বাহী কমিটির সভা, ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত শনিবার সন্ধ্যায় নিউ জার্সি আওয়ামী লীগের কার্যকরী নির্বাহী কমিটির উদ্যোগে পেটারসনের প্রিক্সেন এভিনিউর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিউ জার্সি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক চুন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউ জার্সি সহ সভাপতি হাজী নূর মোহাম্মদ, ফয়সাল আহমেদ, লোকমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ চৌধুরী, জুনায়েদ ইসলাম খান, হান্নান শাহ, আব্দুর রকিব লুলু, নৃপেন্দ্র কুমার নাথ, মাসুদ আহমেদ, কল্লোল দেব, সুধীর বিশ্বাস, রাসেল আহমেদ সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা নেতৃবৃন্দ। এ সময় বক্তাগণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর নেতা নজমুল ইসলামের হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে নজমুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানোর পাশাপাশি মরহুম নজমুলের ইসলামের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। খোলা জায়গায় নোংরা পরিবেশে প্রক্রিয়াজাত হয় বিখ্যাত ব্র্যান্ড প্রাণীর আমের জুস। তাতে আবার মেশানো হয় ফরমালিন, যা বিষের চাইতেও কয়েকশো গুণ ভয়ঙ্কর। প্রাণীর পণ্যই তাহলে তরুণ তাজা প্রাণ সংহার করছে কিনা, এরকম প্রশ্নের জবাবে সরাসরি না করলেন প্রাণ আরএফএল এর কর্তৃপক্ষ। প্রাণী সেরা, প্রাণী আস্থা। বিজ্ঞাপনের এই ভাষার মতো সত্যিই যদি হতো স্বাস্থ্যের জন্য প্রাণ, তাই প্রাণী সেরা, প্রাণেই আস্থা, তাহলে হয়তো কথা ছিল না। কিন্তু কাজের সঙ্গে যখন ঢাক ঢোলের কিছুই মিল না থাকে, তখন আস্থা তো দূরে থাক, সাধারণ বিশ্বাসের জায়গাটুকু ধূলিসাৎ হয়ে যায় ভোক্তার প্রাণ থেকে। কারণ প্রাণ গ্রুপ তাদের আমের জুস তৈরিতে যেসব প্রক্রিয়ার কথা বলে, বাস্তবে দেখা গেল তার পুরোটাই অমিল। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গ্রাম কাজীপুরের এক গোয়াল ঘরে প্রক্রিয়াজাত হচ্ছিল প্রাণের আমের জুস আর
আমের আচার। গোপনে সংগোপনে গড়ে ওঠা আজব এই কারখানার খবর যায় স্থানীয় প্রশাসনের কানে। বিএসটিআই সহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে ড্রাম ভর্তি আমের কাটিং পরীক্ষার পর মেলে ভয়ঙ্কর সব তথ্য। এখানে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে। এখানে ডিটেকশনের যে পরিমাণ কালার শো করছে তাদের মাত্রা অনেক বেশি এবং সেটা খুবই ক্ষতিকারক, স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। প্রাণ গ্রুপের সাথে এদের চুক্তি আছে, এই আমার হাতে সেই চুক্তিপত্র। অনেকগুলো ড্রামে যে সমস্ত পচে গেছে একদম, আর ফুড প্রসেসিং এর জন্য যে সমস্ত প্রিজারভেটিভ ইউজ করা হয় এখানে ইতিমধ্যে আইডেন্টিফাইড হয়েছে যে প্রিজারভেটিভ হিসেবে এখানে ফরমালিন ইউজ করা হয়েছে, মানব দেহের জন্য যা খুবই ক্ষতিকর। এত বড় ঘটনার পরও পুরো প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ ছুড়ল প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক। আমরা তাদেরকে অর্ডার দিয়েছি ম্যাঙ্গো প্রসেস করার জন্য, আমরা তো আর ফরমালিন এড করার জন্য কোনো প্রসেস দিইনি। এটা যেহেতু আমার এখন কিউসি প্যারামিটারে পাস করেনি, তাহলে আমার কিউসি প্যারামিটার পাস করতো না। আমরা অপেক্ষা করছি যে যদি এটা ফাইনালি আমরা ওখান থেকে আইনা ল্যাবরেটরি টেস্ট করার পরে আমরা আবারও বলবো। আমি আমার প্রোডাক্টের ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, আমি যে কোনো অ্যাওয়ার্ড ঘোষণা করতে পারি যে কেউ যদি প্রুভ করতে পারে। এলাকাবাসী বলছেন, নাটোরের প্রাণ এগ্রো লিমিটেড কারখানার তত্ত্বাবধানে মেহেরপুর সহ আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল ড্রাম ভর্তি এসব কাঁচা পাকা আম। ডিসি সাহেব আসছিল, এসে তারা পরীক্ষা করে ধরেন দেখছে যে এখানে অনেক ফরমালিন আছে, এটা দেহের জন্য ক্ষতিকর, এটা নাকি আমরা যদি খাই তাহলে আমাদের কিডনি অতি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। অত্যন্ত নোংরা অবস্থাতে এবং খুব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে। এগুলো আমাদের কমনওয়েলথ শিশুরা এবং বড়রা যখন খাচ্ছে তাদের কিডনি এফেক্ট হবে এবং এখানে যে কেমিক্যালগুলো ধরা পড়েছে সেটা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ড্রাম খুলে দেখা গেছে সেগুলো পচা, পুরো পচা। এগুলো খেলে মানুষের প্রচুর ক্ষতি হবে। আমরা শুনেছি এর আগে তারা মিষ্টি কুমড়া দিয়ে এগুলো বানাতো, জুস, ম্যাঙ্গো জুস। আমরা দেখছি ড্রামের মধ্যে আম পচে গেছে, বুঝছেন, এটা ছেলে পেলে খালি মারা যাবে। প্রাণের পণ্যের ভিতরে মাত্র ফরমালিন, যেটা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা একটা ভয়ঙ্কর বিষ। তো এই প্রাণের যে আচার তৈরি হবে, প্রাণের যে জুস তৈরি হবে, এর ভিতরে যদি ভয়ঙ্কর বিষ থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়, কিসের উপরে ভরসা করবে? আসলে সাধারণ মানুষ তো হচ্ছে ফুটবলের মতো, মানে ফুটবল দুই পক্ষ লাথি দেবে, খেলবে, ফুটবল গড়ে বেড়াবে। কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যানের অভিযোগ, কারখানাটি গোপনে গড়ে ওঠায় এতদিনে অনেক তথ্যই তারা জানতে পারেননি। এখানে এত বড় যে একটা কারখানার কার্যক্রম চলছে, এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের কোনো ডাটা তথ্য ইউনিয়ন পরিষদের কাছে ছিল না। গোটা অন্ধকারের মধ্যে রেখে তারা সুবিধা অর্জন করার চেষ্টা করছে। এটা আইনত আমি মনে করি যে শাস্তিযোগ্য অপরাধ এবং এই কোম্পানির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি জোর দাবি জানাচ্ছি। হোয়াইট হাউস সংলগ্ন লাইব্রেরি অফ কংগ্রেসে গতকাল রাতে এক ভয়াবহ বজ্রপাত ঘটে। ফুটবল প্রেমে আসক্ত এমন একজন কৃষকের কথা জানাবো এবার। বাংলাদেশে জার্মান ভক্ত হিসেবে ব্যাপক আলোচিত মাগুরার কৃষক আমজাদ হোসেন 3.5 কিলোমিটার দীর্ঘ জার্মানির এক পতাকা তৈরি করে কৃষক আমজাদ হোসেন নজর করেছেন সমগ্র বিশ্ববাসীর। ম্যারিও গোটসে 113 মিনিটে করা এক অসাধারণ গোলের সুবাদে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল জার্মানি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল বিশ্বকাপ ফুটবল। শুধু দর্শক, চলুন দেখি এবার বিশ্বকাপ ফুটবলের সেই মন মাতানো সমাপনী দৃশ্য। এই সাথে শেষ করছি আজকের মিলেনিয়াম প্রবাস সংবাদ। তবে যাবার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
বারাক ওবামার মধ্যবর্তী শ্রেণীর নাগরিকদের জন্য কাজের সুযোগ সৃষ্টির ঘোষণা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বর্তমান সরকারের শীর্ষ 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। ব্রাজিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সাথে। 22 বছর বয়সী মেরিও গোয়েজির একমাত্র গোলে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা জয় করে বিশ্বকাপ ঘরে তুলল জার্মানি।